আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা রসায়ন মডেল টেস্ট সলভ 4 নম্বরে চলে এসেছি এসএসসি শর্ট সিলেবাস রয়্যাল গাইড থেকে, রয়্যাল টেস্ট পেপার থেকে। ভ্যানাডিয়ামের এম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? ভ্যানাডিয়ামের আমরা জানি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 23। তাহলে এখন ওর শক্তি স্তরগুলোতে দেখি কে এল এম এম। এখানে একটা, এখানে দুইটা, তো এখন এখানে এখানে দুইটা, এখানে 8টা। কি করছি, 2 আর 8 হচ্ছে 10। তাহলে বাকি থেকে কত? 23 হতে 13 বাকি থাকে। তাহলে বাকি 13 এখানে চলে আসলো। কিন্তু আসলে এখানে কিন্তু বাকি 13টাই আসবে না, কারণ এম এ হচ্ছে এই যে 3s 3p 3d। বোঝার চেষ্টা করি আমরা। 3s 3p 3d 3 নম্বরে 3s 3p 3d, আর 4 নম্বরে আছে হচ্ছে 4s। তো এখন আগে কি 3d তে যাবে না 4s এ যাবে? আমরা জানি যে 3d শক্তির চেয়ে 4s এর শক্তি হচ্ছে কম, আর যেখানে শক্তি কম সেখানে হচ্ছে ইলেকট্রন আগে যাবে, তাই আগে 4s এ ইলেকট্রন যাবে। তাহলে 4s এ s অরবিটালে ইলেকট্রন কয়টা যেতে পারে? 2টা, তাই 4s এ 2টা ইলেকট্রন চলে যাবে। তাইলে আমরা দেখেছিলাম যে 2 8 তারপর 13টা বাকি ছিল, কিন্তু 2টা এখানে চলে গেল, বাকি কটা থাকে? 11টা। তাইলে এই 11টা এখানে আসবে আর এই 2টা এখানে যাবে। তাইলে এখন সাধারণত 20 পর থেকে, ক্যালসিয়ামের পর থেকে আমরা দেখতে পাবো স্ক্যান্ডিনিয়াম দিয়ে শুরু করলে দেখতে পাবো যে আগে এই এন এ যায়, তারপর এম এ আসে, মানে আগে এস এ যাচ্ছে 4s2 তে, তারপরে 3d তে আসছে। প্রথমে 4s এ যাবে, তারপর 3d তে আসবে। এই জিনিসটা মাথায় রেখে উত্তরগুলো দিতে হবে, কারণ এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ট্রিকি প্রশ্নগুলোর একটা। তাহলে ভ্যানাডিয়ামে এম শিলে 13টা না, বরং 11টা ইলেকট্রন থাকবে, 11টা। পটাশিয়াম মৌলের প্রতীক কোনটি? পটাশিয়াম হচ্ছে, অনেকেই ভাবে যে পটাশিয়াম পিও পি এই ধরনের জিনিস, যা একদম প্রথম শুরু করে, কিন্তু এখন আমরা সবাই জানি যে পটাশিয়াম এসেছে ল্যাটিন শব্দ কাপ্রাম থেকে। এই কাপ্রাম এর প্রথম অক্ষর হচ্ছে কে, এই কে নিয়েই হচ্ছে পটাশিয়ামের প্রতীক তৈরি হয়েছে। আর সোডিয়ামের ক্ষেত্রেও সোডিয়াম হচ্ছে ন্যাট্রিয়াম, এই ন্যাট্রিয়ামের প্রথম যেটা এন আর তার দ্বিতীয়টা এ, এই দুইটা নিয়ে হচ্ছে এন এ এসেছে, যেটা হচ্ছে সোডিয়ামের প্রতীক। আচ্ছা, তারপর ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? হাইড্রোজেনের 3টা আইসোটোপের কথা আমাদের মাথায় রাখতেই হবে। একটা হচ্ছে প্রোটিয়াম হচ্ছে এটা, তারপর ডিউটেরিয়াম এটা, আর ট্রিটিয়াম হচ্ছে এটা। তো এখন প্রোটিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা প্রোটন একটা ইলেকট্রন আর 0টা নিউট্রন। আর ডিউটেরিয়ামের ক্ষেত্রে দেখা যায় একটা প্রোটন একটা নিউট্রন একটা ইলেকট্রন। ট্রিটিয়ামের ক্ষেত্রে দেখা যায় একটা প্রোটন 2টা নিউট্রন একটা ইলেকট্রন। তাইলে এখন এখানে নিউট্রন কয়টা? একটা, 0টা। নিউট্রন এখানে 0, নিউট্রন এখানে 1, নিউট্রন এখানে 2। তাইলে আমাদের যেটা বলেছে, কি বলেছে? ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? এই যে ভর সংখ্যা হচ্ছে এখানে 2। ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2। তারপরে প্রশ্ন, কোনটি বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ? বৈদ্যুতিকভাবে কোনটা নিরপেক্ষ? বৈদ্যুতিকভাবে ইলেকট্রন কি নিরপেক্ষ না? ইলেকট্রনে হচ্ছে ঋণাত্মক আধান আছে, প্রোটনে হচ্ছে ধনাত্মক আধান আছে। কিন্তু পরমাণুতে, একটা সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করি, সোডিয়াম পরমাণুতে 11টা প্রোটন আছে, আবার 11টা ইলেকট্রন থাকবে। এটা খালি পরমাণুর ক্ষেত্রে, কোনো আয়ন না। আয়নও কিন্তু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ না। যদি ক্যাটায়ন হয় তাহলে বৈদ্যুতিকভাবে কি এটা ধনাত্মক আধান বিশিষ্ট, আর যদি অ্যানায়ন হয় তাহলে ঋণাত্মক আধান বিশিষ্ট। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে 11টা প্রোটন 11টা ইলেকট্রন। এই দুটা তথ্য দিয়ে আমরা কি বুঝতে পারছি? যতগুলা প্রোটন আছে, যতগুলা পজিটিভ চার্জ আছে, ততগুলাই নেগেটিভ চার্জ আছে। তাহলে দুটো মিলে কি কাটাকাটি হয়ে যাচ্ছে না? পজিটিভ যতগুলো ঋণাত্মক ততগুলো। তাহলে সামগ্রিকভাবে সোডিয়াম কি? সামগ্রিকভাবে সোডিয়ামে কোনো চার্জ নেই, কোনো চার্জ নেই, কোনো চার্জ থাকবে না, কারণ দুটাই কি যতগুলা পজিটিভ ততগুলাই নেগেটিভ, তাই সামগ্রিকভাবে চার্জ নেই। তাইলে একটা পরমাণু কি হবে? সামগ্রিকভাবে আধান নিরপেক্ষ হবে। আচ্ছা, তারপর অক্সিজেন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? এটা আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে বুঝে ফেলতে পারবো। অক্সিজেন হচ্ছে 8টা ইলেকট্রন আছে, তাইলে 1s2 2s2 2p6, কয়টা? 10টা হয়ে গেল। তাইলে এখানে 2p4 হবে। তাইলে এখন আমরা দেখতে পাবো 2s এ 2p তে আছে, তার মানে s আর p তে আছে। আর আমরা জানি s আর p তে থাকলে কি করতে হয়? s প্লাস p প্লাস 10, এটাই হচ্ছে তখন তার গ্রুপের সংখ্যা। তাহলে পর্যায়ে তো আমরা বুঝতেই পারছি 2 নং পর্যায়ে আছে, গ্রুপ হচ্ছে 2 6, 2 যোগ 6 যোগ 10, 2 যোগ 6 যোগ 10 কত হয়? 16। 2 যোগ 4 যোগ 10, 2 যোগ 4 যোগ 10 হচ্ছে 16। আচ্ছা, তাইলে অক্সিজেনের গ্রুপ নাম্বার হচ্ছে 16।
16 নাম্বার গ্রুপে। তাহলে যখন এস আর পি অরবিটাল দুটাতেই থাকবে একই পর্যায়ে, অর্থাৎ 2 নাম্বার পর্যায়ে, 2 নাম্বার শক্তি স্তরে এস আর পি অরবিটাল, এই দুটো অরবিটালকে তখন আমরা কি করব, যতগুলো ইলেকট্রন আছে যোগ করব, তার সাথে আবার অতিরিক্ত 10 যোগ করব, তাইলে আমরা গ্রুপের সংখ্যাটা পেয়ে যাব। এরপরে ইউপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি? আমরা জানি 118টি। ইউপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা। ম্যাগনেসিয়াম পর্যায় সারণীর কততম পর্যায়ে অবস্থিত? পর্যায়ে প্রথম পর্যায়ে আছে হচ্ছে এইটা মনে রাখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখতে হবে ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তাইলে ম্যাগনেসিয়াম 12 কি হবে, 1s2 2s2 2p6 3s2, তাহলে 2 2 হচ্ছে 4 10 12। এই ম্যাগনেসিয়ামে 12টা ইলেকট্রন, আর শেষ ইলেকট্রনটা কোথায় এসেছে, 3 নাম্বার শক্তি স্তরে। তাহলে ম্যাগনেসিয়ামের শক্তি স্তর কয়টা, 3টা। আচ্ছা, আর এই 118টা মৌল যেটার কথা বললাম তার মধ্যে 98টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকি যে 20টা আছে, বাকি 20টা আছে কি মনে হচ্ছে 20টাই, এই 20টা হচ্ছে ল্যাবরেটরিতে কৃত্রিম ভাবে উৎপন্ন করতে হয়। ওকে, তারপরে স্যামারিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? স্যামারিয়াম, তাই না, সামারিয়াম, তাহলে এটা হবে হচ্ছে 62। আর এটা আমি নিজেও জানতাম না, তো এগুলা কোত্থেকে আইনাপ কিভাবে দেয় এটা আমি নিজেও বুঝি না, যে তাইলে আর তো আমাদের পর্যায় সারণী পুরোটাই মুখস্থ থাকা উচিত। ভয়ঙ্কর ব্যাপার 118টা মৌল মুখস্থ করা, অনেকেরই মুখস্থ, তবে আমার 30টার বেশি কথা যাই নাই, চেষ্টা করি নাই। তবে খুঁটিনাটি আরো কিছু কিছু জানা ভালো, যেমন আর্সেনিক, তারপর স্ট্রনজিয়াম, এই ধরনের বেশ কিছু জিনিস আছে যেগুলো জানা ভালো, তবে সবসময় জানার দরকার নাই। যদি দেখা যায় কারো 30টা মুখস্থ করতে সমস্যা হচ্ছে, তা 30টা নিয়ে থাকা উচিত, বা 50টা, সর্বোচ্চ 50টা, তারপরে যদি আরো ভালো লাগে, আরো ভালোভাবে পারে, তাইলে 118টা। এরপরে ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট যৌগমূলক বিদ্যমান? ম্যাগনেসিয়াম আর তারপর হচ্ছে ফসফেট PO4 3-, তাইলে এখানে PO4 2 আর এখানে 3- ছিল, এটা 3, এই যোজনী 3 এখানে আসলো, আর এর যোজনী 2 এখানে আসলো, তাইলে এখানে কি হচ্ছে, এখানে ফসফেট যৌগমূলক কয়টা, এই যে নিচে দেখা যাচ্ছে 2টা ফসফেট যৌগমূলক, তাহলে এখানে 2টা, তাহলে উত্তর হবে কি 2। তো একইভাবে আমরা ক্যালসিয়াম ফসফেটের ক্ষেত্রেও দেখতে পারবো PO4 আর এখানে 3 এখানে 2। ক্যালসিয়াম ফসফেটেও দেখা যাবে যে ফসফেট যৌগমূলক হচ্ছে এখানে 2টা। তারপরে আমরা যদি দেখি সোডিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সাইড যৌগমূলক কয়টা, একটা। ওকে, তারপরে দেখা যাক আর কি আছে। আর এক অণু সালফার কতটি পরমাণু দিয়ে তৈরি? এক অণু সালফারের এক অণু সালফার হচ্ছে 8টা পরমাণু দিয়ে তৈরি। কিভাবে আমরা দেখি, এটার মুকুটের মতো গঠন আছে, S S S S S S S S 5 3 8, 8টা পরমাণু নিয়ে এই যে সালফারের একটা অণু তৈরি। এই অণুটা হচ্ছে মুকুটের মতো, আর এই ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন। সবচেয়ে বেশি দেখা যায় কার্বনের মধ্যে ক্যাটিনেশন ধর্মের কারণে মূলত তার কি হয়, এই জৈব যৌগ, এতগুলো জৈব যৌগ তৈরি করা সম্ভব হয়। ওকে, তাহলে গেল সালফারের 8টা পরমাণু নিয়ে একটা অণু তৈরি। আর ফসফরাসের ক্ষেত্রে এটা আসে, ফসফরাসের 4টা পরমাণু নিয়ে এর একটা অণু তৈরি। ফসফরাস আর সালফারেরটা বেশি আসে। ওকে, তারপরে আমরা দেখি এক অণু সালফার নিচের কোন যৌগটি অষ্টক নিয়মে তৈরি হয়েছে? BCl3। তারপরে আরো কয়েকটা জিনিস আছে, MgN2 PCl5 K2O। তো এখন সবাই অষ্টকের নিয়ম মানেনি, এখানে কিছুতে অষ্টকের সম্প্রসারণ হয়েছে, কিছুতে অষ্টকের সংকোচন, বা এরকম নানা ধরনের উদাহরণ দেখা যাবে যেখানে অষ্টকের হয় সম্প্রসারণ হবে অথবা সংকোচন হবে। কিন্তু আমরা লাস্টে যেটা দেখব, এই লাস্টেরটা দিয়ে আমরা শুরু করি। K2O ক্ষেত্রে 2টা পটাশিয়াম থাকবে আর একটা অক্সিজেন থাকবে, 2টা পটাশিয়াম একটা অক্সিজেন। পটাশিয়ামের শেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন দান করে দিবে, আর অক্সিজেনের আগে থেকে 1 2 3 4 5 6 6টা ছিল, এখন 2টা নিলে তার অষ্টক পূর্ণ হবে। আর পটাশিয়াম তার শেষ শক্তি স্তর থেকে একটা করে দিয়ে দিলে কি হচ্ছে, তার অষ্টক পূর্ণ হচ্ছে, কারণ পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর ক্ষার ধাতু, একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে তার অষ্টক কি পূর্ণ হয়। আর অক্সিজেন হচ্ছে গ্রুপ 16 থেকে কি হয়, শেষে 2টা ইলেকট্রন থাকে না,
ওই দুইটা ইলেকট্রন সে কি করছে, দুইটা পটাশিয়ামের কাছ থেকে নিয়ে নিচ্ছে। তাহলে এখানে কি অষ্টক নিয়ম মেনে চলছে। তো বাকিগুলো আমরা নিজে নিজে করে দেখবো কোনো না কোনো ভাবে এটা অষ্টকের ব্যতিক্রম ঘটেছে, হয় সংকোচন বা সম্প্রসারণ। আচ্ছা, এরপরটা আসি। তারপর SO2 যৌগের সালফারের মুক্ত ইলেকট্রন সংখ্যা কয়টি? SO2, তাইলে অক্সিজেন অক্সিজেন, তাহলে সালফারের শেষ শক্তি স্তরে কয়টা থাকে? 6টা ইলেকট্রন। এখানে 1 2 3 4 5 6, তাইলে মুক্ত ইলেকট্রন সংখ্যা কয়টি? মুক্ত ইলেকট্রন জোড় বলেনি, মুক্ত ইলেকট্রন সংখ্যা বলেছে। মুক্ত ইলেকট্রন তাহলে কয়টা আছে? একটা, দুইটা মুক্ত ইলেকট্রন আছে, তাহলে মুক্ত ইলেকট্রন একটা। আর যদি বলতো কত কয়টি মুক্ত জোড় ইলেকট্রন আছে, তখন জোড়াই হিসাব করতে হতো, তখন এক জোড়া হতো। আচ্ছা, এরপরেরটা যাই। নিচে কোন যৌগের দুটি মৌল একই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে? পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়ামের এখানে 17টা ছিল, 19টা ছিল, একটা দিয়ে 18 হচ্ছে। ক্লোরিনের ছিল 17টা, একটা গ্রহণ করে 18 হচ্ছে। প্রথমে এর 19 ছিল, এর 17 ছিল, ও একটা দিল, ও একটা নিল, তাইলে 18 হলো, 18 হলো। তাহলে দুটাই কি একই নিষ্ক্রিয় গ্যাস, আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এরপর একটা দেখি, সমগোত্রীয় শ্রেণীর পরপর দুইটি সদস্যের মধ্যে পার্থক্য থাকে হচ্ছে একটা মিথিলিন মূলক। মিথিলিন মূলক হচ্ছে CH2, এটা হচ্ছে মিথিলিন মূলক, মিথিলিন। ওকে, এইটা হচ্ছে পার্থক্য। যেমন আমরা দেখি প্রোপেন বা অ্যালকেনের ক্ষেত্রে CH3 এটা হচ্ছে ইথেন, ইথেনের পরে আসে হচ্ছে প্রোপেন CH3 CH2 CH3, এই যে মাঝখানে কি আসছে? একটা মিথিলিন মূলক। তারপর বিউটেন হচ্ছে CH3 CH2 CH2 CH3, এটা হচ্ছে মিথিলিন মূলক। আগে একটা ছিল, আরেকটা আসলো। একটা মিথিলিন মূলক ছিল হচ্ছে ইথেনের পরে প্রোপেন, আর দুইটা হচ্ছে ইথেনের পর প্রোপেন, তারপর বিউটেন। তার মানে প্রত্যেকটাই কি হচ্ছে? একটা করে মিথিলিন মূলক যোগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর বেনজিনের আণবিক সংকেত সবাই জানি C6H6, বেনজিন। এই যে বেনজিনের আণবিক সংকেত C6H6। তারপর C15H32, ওকে, C15H32 এটা আমাদের পাঠ্য বইয়ে বর্তমানে নেই, আগের পাঠ্য বইয়ে ছিল, প্রভাবকীয় ভাঙন অথবা তাপীয় ভাঙন। তো ভাঙনটা হচ্ছে এইখানে, প্রভাবকীয় ভাঙন হচ্ছে ওই 2x + y + C8H18 উৎপন্ন হচ্ছে। তো এখানে x হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন আমরা জানি হচ্ছে ইথিন C2H4, ইথিন। আর দুইটা আছে, তার মানে এখানে কার্বন কয়টা? 4টা। হাইড্রোজেন কয়টা? 4 দুগুণে 8টা। আর এখানে কার্বন কয়টা? 8টা, হাইড্রোজেন 18টা। কার্বন 8টা, হাইড্রোজেন 18টা। তাইলে এখন টোটাল কার্বন আছে কয়টা? 12টা। 4 আর 8 12, আর টোটাল হাইড্রোজেন আছে 8 আর 18, 8 দুগুণে 16, আর 1 আর 1 হচ্ছে 2, 26টা। তাইলে 12 আর 26, কিন্তু এখানে টোটাল আছে 15। তাহলে y কি হবে? yটা তাহলে এখানে নিয়ে আসি। 15 থেকে 12 গেলে হচ্ছে 3, তাহলে কার্বন থাকবে 3টা। তারপর 32 থেকে 26, 32 থেকে 22 গেলে হচ্ছে 10, তাহলে আরো 4 যাবে, আরো 4 গেলে হচ্ছে H, আরো 4 গেলে 6, হ্যাঁ, তাহলে C3H6। তাহলে এখন এই C3H6 হচ্ছে প্রোপিন। এখন আমাদের প্রশ্নে করেছে y এর পলিমারটা কি? y এর পলিমার হচ্ছে প্রোপিনের পলিমার হচ্ছে পলিপ্রোপিন। তাহলে পলিমার হবে হচ্ছে পলিপ্রোপিন। ওকে, তাহলে গেল। এরপরের প্রশ্ন, y26, এখানে y একটা প্রতীক মাত্র, কোনো প্রচলিত মৌলের প্রতীক না। তো উপরোক্ত মৌলটি, এই যে মৌলটা যে আছে, এই মৌলটা কি? 26 কার প্রোটন সংখ্যা? আমরা জানি 26 হচ্ছে লোহা, ফেরাম বা আয়রনের প্রোটন সংখ্যা।
আর আয়রন আমরা জানি একটা অবস্থান্তর মৌল, কারণ এই ডি ব্লক হচ্ছে আংশিক পরিপূর্ণ বা আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ দেখে এটা একটা অবস্থান্তর মৌল। আর অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য আমরা জানি যে বেশিরভাগের ইলেকট্রন বিন্যাসটা কি হয়, স্বাভাবিক নিয়মে হয়। তো কাঠটা স্বাভাবিক নিয়মে হয় না, কপারেরটা স্বাভাবিক নিয়মে হয় না, আর ক্রোমিয়ামেরটা স্বাভাবিক নিয়মে হয় না। এখানে লোহারটা কি হয়, লোহারটা স্বাভাবিক নিয়মেই হয়। স্বাভাবিক নিয়মে অষ্টকপূর্ণ হচ্ছে, আর এটা যেহেতু অবস্থান্তর মৌল তাই কি হবে ওর, তাই পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে। এবং আর কি করবে, আর দেখা যাবে যে অবস্থান্তর মৌলগুলো যা করে এটাও রঙিন যৌগ উৎপন্ন করবে, রঙিন যৌগ উৎপন্ন করবে। আচ্ছা, নিজস্ব বর্ণ আছে, লোহার নিজস্ব বর্ণ আছে, তাইলে তিনটাই সঠিক। কোন মৌলের পারমাণবিক সংখ্যা 36 হলে, আমরা একটু আগে দেখেছিলাম এটাতে না, আগের ভিডিওতে সম্ভবত 36, 54, 47 আর এরকম বেশ কিছু মনে রাখতে হবে। 36 হচ্ছে ক্রিপ্টন, 54 হচ্ছে জেনন, 47 হচ্ছে সিলভার। তো এখন এখানে ক্রিপ্টন হচ্ছে 36, আরেকটা মনে রাখতে হবে 80, 80 হচ্ছে হাইড্রাজাইরাম বা মার্কারি পারদ। তাইলে 36 বলে বুঝতে হবে ক্রিপ্টনের কথা বলা হচ্ছে। আর ক্রিপ্টন একটা নিষ্ক্রিয় মৌল, তাই এটার অবস্থান হচ্ছে গ্রুপ 18 তে, গ্রুপ 18 তে অবস্থান। তাইলে আর ক্রিপ্টন হচ্ছে আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে প্রথমে হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে আর্গন, তারপরে ক্রিপ্টন। তাহলে ক্রিপ্টন কোথায়, ক্রিপ্টন হচ্ছে 4 নাম্বার পর্যায়ে, 4 নাম্বার পর্যায়ে গ্রুপ 18 তে। তাইলে চতুর্থ পর্যায়ে শূন্য শ্রেণীতে বহিস্থ শেলে ইলেকট্রন সংখ্যা 4। তাইলে এখন আমরা দেখব ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, তারপর হচ্ছে 18, 2, 8 হচ্ছে 10, 10 আর 8 হচ্ছে 18, 18 আর 18 হচ্ছে 36। ওকে, তাহলে সর্বশেষ শক্তি স্তরে আসলে ইলেকট্রন থাকার কথা হচ্ছে 18টা, তো 18টাই হওয়া উচিত। তো ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় যেটা 2, 8, 18, 8 এভাবে হয়। তাইলে সর্বশেষ শক্তি স্তরে থাকছে হচ্ছে 8টা ইলেকট্রন, 4টা না। এখানে কেন 4টা লিখেছি এটা বুঝতে পারছি না, কিন্তু এখানে 8টা হবে। ক্রিপ্টনে শেষটা কি অষ্টক পূর্ণ হয়। আর 18 হচ্ছে 3 নম্বরে আসে, কারণ এখানে এই যে 3D আছে, 3D 10 পর্যন্ত হয় সর্বোচ্চ। আর এখানে হচ্ছে 4s2, তো এরপরে এই যে 3D 10টা আসছে, এই 3D 10 এর পরে এই 4s2 আসছে, 4s2 তারপর হচ্ছে 4p6, 4p6 এভাবে এখানে 8টা হয়। 18টা পূর্ণ হয়ে এই যে এখানে 3D 10 হচ্ছে জিঙ্কের ক্ষেত্রে, জিঙ্কের ক্ষেত্রে 3D 10 হলো, তারপর 4s2 আসছে, 4s2 আসার পরে আরো 6 ঘর এই পাশে আরো 6টা ইলেকট্রন যুক্ত হবে, তারপর আসবে হচ্ছে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমাদের আগে কার্ডটা ফিল আপ হবে, আগে 4s, তারপর 3D, তারপর 4p। 4s এর পরে এই যে 3D 10টা আসলো, এই জন্য এখানে 18টা। কারণ আগে কি ছিল, আগে ছিল 3s2, 3p6, ওইভাবে করে এখানে 8টা এসেছিল, কিন্তু 3D 10টা তো আসেনি তখন, 3D 10টা এর আগে আসেনি, এই জন্য নতুন করে এখানে আবার 3D 10 আসলো, তাই 18 হলো। এরপরে দুইটা ইলেকট্রন আসার পরে এখানে 2 ছিল, এরপরে আরো এক্সট্রা 6টা, 4p6, তখন 8টা হচ্ছে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ক্রিপ্টন। ক্রিপ্টনের শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকবে, আর 18 নাম্বার গ্রুপ 4 নাম্বার পর্যায়ে। এরপরে আসি দৃশ্যকল্প থেকে বলা যায়, আবার দৃশ্যকল্প, কোনো দৃশ্যকল্প দেয়নি, উদ্দীপক নাই, কিন্তু এই প্রশ্ন দিয়ে দিচ্ছে। যাই হোক, তাহলে এটা আমরা বাদ দিয়ে যাচ্ছি। এরপর পোলার যৌগ কোনগুলো, পোলার যৌগ হচ্ছে যেগুলো বিপরীত পোল সৃষ্টি করে। H2O দুইটা পোল আছে, OH- আর H+। তারপর হচ্ছে HF, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক হবে, ফ্লোরিন হচ্ছে আংশিক ঋণাত্মক হবে, তাহলে দুইটা বিপরীত পোল সৃষ্টি হচ্ছে। এরপর আগে আছে আর হচ্ছে ইথানল, CH3, CH2OH। এখানেও CH3, CH2 কি করবে, ধনাত্মক পোল, আর OH হচ্ছে ঋণাত্মক পোল। তো এখন তাহলে এখানে সবাই দেখা যাচ্ছে পোল তৈরি করছে, অর্থাৎ মেরু তৈরি করছে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তাই যেহেতু তিনটাই মেরু তৈরি করতে পারে, তার মানে তিনটাই পোলার, তিনটাই পোল তৈরি করতে পারে, দেখে এই তিনটাই পোলার হবে। এরপরে উদ্দীপকে ওয়াই যৌগটি, আবার ওয়াই যৌগ, কোনো উদ্দীপক নেই, কিন্তু তারপর জেড আছে, এখানে উদ্দীপক দিয়েছে, পরেরটাই দিয়েছে ASiQZCl এভাবে দিয়ে দিয়েছে। তো এখানে জেড মৌলের ভর সংখ্যা কত, সিলিকন হচ্ছে 14 নাম্বার,
14টা প্রোটন আছে, তাহলে তার আগেরটার 13টা প্রোটন থাকবে। 13টা প্রোটন থাকা মানে হচ্ছে এটা, আচ্ছা এ মৌল হচ্ছে 13টা প্রোটন থাকবে। এরপর 15টা কিউএ, 16টা জেডে, 17টা হচ্ছে ক্লোরিনে। তাইলে 16 নাম্বারটা হচ্ছে কি হবে? 16 নাম্বারটা হবে সালফার। আর সালফারের আমরা জানি সালফারের ভর সংখ্যা হচ্ছে 32। সালফারের ভর সংখ্যা 32। ওকে, তাহলে সালফারের ভর সংখ্যা আমরা পেয়ে গেলাম 32। উদ্দীপকের ক্ষেত্রে এই মৌলের আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা জানি যে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, তাহলে এ মৌলেরটা অবশ্যই এটা হচ্ছে কম হবে, এখান থেকে এখানে গেলে আরো বাড়ার কথা, তাহলে কিউ মৌলের বেশি হবে। প্রথমটা দিলে ভুল। এরপর কিউ অপেক্ষা জেড মৌলের যোজনী ইলেকট্রন বেশি। কিউ অপেক্ষা জেড মৌলের যোজনী ইলেকট্রন বেশি। কিউ এর কি হবে? 2, 8, 5, এটা হচ্ছে কিউ। কিউ হচ্ছে 2, 8, 5 আর জেড হচ্ছে 2, 8, 6 ইলেকট্রন বিন্যাস। তাহলে কার শেষে যোজনী ইলেকট্রন বেশি? অবশ্যই জেড এর যোজনী ইলেকট্রন বেশি, তাই এটা ঠিক আছে। জেড অপেক্ষা কিউ এর তড়িৎ ঋণাত্মকতা কম। তড়িৎ ঋণাত্মকতাও যত ডানে যাবে ততই বৃদ্ধি পাবে, তাইলে অবশ্যই জেড এর চেয়ে কি হবে? কিউ এর তড়িৎ ঋণাত্মকতা কম হবে, তাহলে এটাও ঠিক আছে। এরপরেরটায় আসি। এরপরে আরেকটা উদ্দীপক দিয়ে দিয়েছে। এই উদ্দীপকে LiWX, পাশে হচ্ছে B, এখানে ফাঁকা ঘর, তারপর নিচে হচ্ছে Cl, এরপর YTiVZ, YTiVZ। ওকে, উদ্দীপকের কোন মৌলটি পারমাণবিক আকারে বড়? আকারে বড় হচ্ছে এই যে X, আর Xটা কি? লিথিয়াম, তারপর হচ্ছে এটা সোডিয়াম আর এটা হচ্ছে পটাশিয়াম। W হচ্ছে সোডিয়াম আর X হচ্ছে পটাশিয়াম। তো এখন এই পটাশিয়ামটার আকার কি হবে? সবচেয়ে বড় হবে। নিচে গেলে আকার বাড়ে, আর এই যে বামে গেলে আকার বাড়ে, তাই এইভাবে বললে আমরা বলতে পারি পটাশিয়ামের আকার সবচেয়ে বড়, তাহলে X এর আকারটা সবচেয়ে বড়। উদ্দীপকের কোন মৌলটি N-1d অরবিটাল অর্ধপূর্ণ আছে? তো এখন এই ভ্যানাডিয়ামটা হচ্ছে 23 হলে তো অর্ধপূর্ণ থাকবে না, আর এটা হচ্ছে 24 হলো সাধারণ অবস্থায় অর্ধপূর্ণ থাকতো না, কিন্তু এটা হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হতো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। তো প্রথমে 4s এ দুইটা গিয়ে তারপরে এখানে 4টা যাওয়ার কথা, কিন্তু এটা যেহেতু অর্ধপূর্ণ থাকতে চাই, তাই সে কি করবে? 4s এ একটা দিয়ে নিজের জন্য 5টা নিয়ে আসবে। আর 4s একটা ইলেকট্রন থাকলেও স্থিতিশীল, দুটা থাকলেও স্থিতিশীল, তাই ওর কোনো সমস্যা নেই। কিন্তু 3d 5টা পেলে ওর অনেক সুবিধা হয়, তাই ও 5টা নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে এই যে ডি অরবিটালটা কি হচ্ছে? অর্ধপূর্ণ হচ্ছে। তাহলে কার ডি অরবিটাল অর্ধপূর্ণ? জেড এর ডি অরবিটাল অর্ধপূর্ণ, তাহলে এটা হবে জেড। ওকে, তাহলে এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।